প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এডুকেশন গাইড হোম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা 2024-এ ক্লাস 12-এ পড়ছো, যাদের এডুকেশন সাবজেক্টে রয়েছে, তাদের জন্য আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তৃতীয় অধ্যায়ে রাশিবিজ্ঞান চ্যাপ্টারে। তোমরা 2025-এ পরীক্ষা দেবে, তার আগে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা দিতে হবে। এবং তুমি যদি পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি জেনে যাও এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো জেনে যাও, তাহলে তোমাদের পরীক্ষাতে নম্বর ক্যারি করা অনেকটা সুবিধা হবে। তোমাদের এই যে আগে থেকে বলে রাখি, তোমাদের ক্লাস 12-এ যে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা আছে, এখানে শুধু মুখস্থ করে গেলে কিন্তু হবে না। কেউকে দেখো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হতে পারে। এখানে তোমাদের বলে রাখি, কিছু কিছু কোশ্চেন বা বেশিরভাগ কোশ্চেনগুলো কিন্তু সাজেশান ভিত্তিক কোশ্চেন, তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তার জন্য ভালো করে দেখো, তোমরা এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে, এড়িয়ে যাওয়া চলবে না। চলো তাহলে, আমি কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য এনেছি, যেগুলো আমি সমাধান করব। আমার সমাধান করার আগে তোমরা বলার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরের প্রশ্নেতে কি বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন নিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলে। পার্থক্যকে কি বলে? এতে বলা হচ্ছে পরিসংখ্যা, বিতে বলা হচ্ছে মধ্যবিন্দু, সিতে বলা হচ্ছে শ্রেণীবিভাজন, ডিতে বলা হচ্ছে বিস্তৃতি। তাহলে সঠিক উত্তরটা হবে বিস্তৃতি। তোমরা যখন অঙ্কটা করবে, এই রাশিবিজ্ঞানের অঙ্ক, তোমরা বিস্তৃতি কি আরও ভালো করে বুঝতে পারবে। আপাতত কিছু এমসিকিউ কোশ্চেন তোমরা জেনে রাখো, আর অঙ্ক করার সময় এই ডিটেলসটা আরও ভালো করে জানতে পারবে। 2 নম্বরের প্রশ্নটা দেখো, প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সবথেকে বেশি নির্ভরযোগ্য কোনটি? তাহলে কেন্দ্র প্রবণতার পরিমাপের কিন্তু 3টি পরিমাপ রয়েছে। এক হচ্ছে গড়, মধ্যমান, ভূশিষ্ঠক। এবার নির্ভরযোগ্যতাটা কি তোমরা একটুখানি বুঝে রাখো। যে কোনো একটা পরিমাপ যন্ত্রের মাধ্যমে কোনো একটা বস্তু বা স্কোর, যা কিছু বলো না কেন, যেটা আমরা পরিমাপ করছি, আমার কাছে যে ফলাফল দেবে, তোমার কাছে সেই একই ফলাফল দেবে, অন্য একজন ব্যক্তির কাছে সেই একই ফলাফল দেবে। এটাকে বলা হচ্ছে নির্ভরযোগ্য। আর এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে কিন্তু গড়, গড় বা মিন। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বরে দেখো, এলোমেলো তথ্যগুলোকে বলে। এলোমেলো তথ্যগুলোকে কি বলে? অপশান এতে বলে বিন্যস্ত স্কোর, বিতে বলা হচ্ছে অবিন্যস্ত স্কোর, সিতে বলা হচ্ছে স্বাভাবিক স্কোর, ডিতে বলা হচ্ছে অস্বাভাবিক স্কোর। দেখো, এলোমেলো স্কোর মানে এখানে তো নিশ্চয়ই বিন্যস্ত হবে না, স্বাভাবিক হবে না, অস্বাভাবিকের কথা যাচ্ছে না। এবার এটাকে রাইট অ্যান্সার হবে তাহলে বিটা, অবিন্যস্ত স্কোর। তারপর দেখো, গাণিতিক গড় কাকে বলে? গাণিতিক গড়কে কি বলে? গাণিতিক গড়কে 4 নম্বর প্রশ্ন থেকে, গাণিতিক গড়কে কি বলা হয়? বলছে গাণিতিক গড়কে মোড, অপশান এতে বলছে মোড বলা হয়, অপশান বিতে মিন, অপশান সিতে মেডিয়ান, অপশান ডিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে গাণিতিক গড়কে বলা হয় মিন, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 5 নম্বর বলা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ এক ধরনের, অপশান এতে রৈখিক লেখচিত্র, বিতে বলা হচ্ছে সমান্তরাল রেখাচিত্র, সিতে বলা হচ্ছে অরৈখিক লেখচিত্র, ডিতে বলা হচ্ছে সাধারণ লেখচিত্র। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, পরিসংখ্যা বহুভুজ কেমন হয় একে একটুখানি মাথায় রাখতে হবে। কেন হয়? একটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে 0 ধরা হয়। পরিসংখ্যা বহুভুজ ঠিক এইভাবে ওঠে, আবার নিচের দিকে নেমে যায়, এটাকে বলা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তাহলে এটা কিন্তু রৈখিক, একটা রেখা, কিন্তু রৈখিক কিন্তু রেখা। সমান্তরাল মানে কি? এরকম পারস্পরিক সমানভাবে যখন অবস্থান করে তখন তাকে বলা হয় সমান্তরাল। তাহলে পরিসংখ্যা 5 নম্বরে কি বলা হচ্ছে? পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কি হবে? অপশান এ রাইট অ্যান্সার, রৈখিক লেখচিত্র। 6 নম্বর দেখো, রাশিবিজ্ঞানে ব্যবহৃত এই ধরনের চিহ্নটাকে কি বলা হয়? এরকম এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হচ্ছে লম্বা দাগ বলা হয়, বিতে বলা হচ্ছে ক্যালি চিহ্ন বলা হয়, সিতে বলা হচ্ছে ছেদ চিহ্ন, ডিতে হচ্ছে সমাপ্তি চিহ্ন। এর সঠিক উত্তর হবে ক্যালি চিহ্ন। সাথে দেখো,
লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে বন্টনের স্কোরগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয়? লেখচিত্রের সময় একটা এক্স অক্ষ আঁকা হয়, আর একটা হচ্ছে এরকম এরকম একটা এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। স্কোরগুলোকে, এই যে স্কোরগুলোকে কিন্তু এই এক্স অক্ষে স্থাপন করা হয়। ঠিক আছে, দুটো স্কোরের মধ্যে দুটো রেখা রয়েছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স। তাহলে স্কোরগুলোকে এক্স অক্ষে উপস্থাপন করা হয় লেখচিত্র বঙ্কনের ক্ষেত্রে। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। তারপরে দেখো আগের দেখো, লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে পরিসংখ্যা স্থাপন করা হয় এম অক্ষে, এন অক্ষে, এক্স অক্ষে, ডিতে বলে ছয় অক্ষে। তাহলে এম এন অক্ষ তো থাকে না, এক্স আর ওয়াই অক্ষ থাকে। তাহলে পরিসংখ্যান কিন্তু এই জায়গাটায় স্থাপন করা হয়, এই যে এই অক্ষগুলোতে পরিসংখ্যান স্থাপন করা হয়। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 9 নম্বরের উত্তর, সাধারণত রাশিবিজ্ঞানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের গ্যাস প্রকারের পদ্ধতি প্রচলিত আছে। একটু আগে বলেছি 3 প্রকারের পদ্ধতি প্রচলিত আছে। অপশন 3। 10-এর দাগ একটা দেখো, 10-এর দাগের প্রশ্ন উত্তর, পরিবর্তনশীল রাশিকে গ্যাস বলে। অপশন এতে বলছে ফ্রিকোয়েন্সি, অপশন বিতে কল্পিত গড়, অপশন সিতে হচ্ছে প্রসার, অপশন ডিতে চল। তাহলে পরিবর্তনশীল রাশিকে কিন্তু বলা হয় চল বলা হয়। চল কিরকম দেখা যাচ্ছে, চল এমন একটা জিনিস যে পারস্পরিক যাদের মধ্যে সম্পর্ক রয়েছে। মনে করো যে বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়ে কিনা, তাহলে এখানে দুটি চল রয়েছে, এক হচ্ছে বয়স আর এক হচ্ছে বুদ্ধি। এই দুটো কিন্তু সবসময় পরিবর্তনশীল। তাই পরিবর্তনশীল রাশিকে আমরা সবসময় কি বলবো? চল বলা হবে। চল বা চলক সাধারণত কয় প্রকার? চল বা চলক সাধারণত 2 প্রকার। ঠিক আছে, তারপর দেখো 12 নম্বর প্রশ্নেরটা দেখো, যে চল অন্য কোনো চলের উপর নির্ভরশীল নয় তাকে বলে। অপশন এ নির্ভরশীল চল, বিতে স্বতন্ত্র চল, সিতে স্বতন্ত্র নির্ভরশীল চল, ডিতে অচল। আচ্ছা, এখানে প্রশ্নের মধ্যেই উত্তর আছে, একটু বুঝলেই মানে একটু বুঝতে পারলেই উত্তরটা হয়ে যায়। অপশন বিটা হবে কিন্তু রাইট অ্যান্সার, স্বতন্ত্র চল। 13 দেখে কি বলেছে দেখো, যে চল অন্য একটি স্বতন্ত্র চলের উপর নির্ভরশীল তাকে বলে নির্ভরশীল চল। অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। 14 নম্বরের প্রশ্নে দেখো, যে স্কোরের সিরিজে ফাঁক থাকে, যে স্কোরের সিরিজে ফাঁক থাকে তাকে কি বলা হয়? তাকে এতে বলা হচ্ছে অবিচ্ছিন্ন স্কোর, বিতে বলা হচ্ছে সাধারণ স্কোর, সিতে অসাধারণ স্কোর, আর ডিতে বলা হচ্ছে বিচ্ছিন্ন স্কোর। সিরিজের মাঝখানে ফাঁক থাকবে তাদেরকে বলা হবে বিচ্ছিন্ন স্কোর। 15 থেকে, যে স্কোরের যে কোনো ক্ষুদ্র অংশে বিভক্ত করা করা যায় তাকে বলে, তাকে কি বলা হয়? তাকে অবিচ্ছিন্ন স্কোর বলা হয়। অবিচ্ছিন্ন স্কোর কিরকম হয় দেখো, এরকম 4.5, 5.5, এগুলো হচ্ছে সব কি অবিচ্ছিন্ন চল, মানে এদের মাঝখানে ফাঁক থাকে না। এগুলোকে আমরা ভেঙে ভেঙে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে পারি, তাই এগুলোকে বলে অবিচ্ছিন্ন চল। 16 থেকে দেখো, হিস্টোগ্রাম হলো এক ধরনের বিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, বিদ্যাগের জটিল স্তম্ভ লেখচিত্র, সিদ্ধাকে অস্বাভাবিক স্তম্ভ লেখচিত্র, বিদ্যাগে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। অপশন ডি হবে রাইট অ্যান্সার। 17 থেকে দেখো, রাশিবিজ্ঞান একটি গ্যাস ভিত্তিক পদ্ধতি। অপশন আছে গণিত, বিতে অর্থনীতি, সিতে ভৌত বিজ্ঞান, ডিতে জীবন বিজ্ঞান। গণিত নির্ভর পদ্ধতি, অপশন সি ইয়ে। 18 থেকে দেখো, নিচের কোন লেখচিত্রকে ভিন্ন প্রকৃতির? অপশন এতে আয়ত লিখো, অপশন বিতে হচ্ছে স্তম্ভ লিখো, অপশন সিতে বলেছে অজাইব, অপশন ডি হচ্ছে হিস্টোগ্রাম। ভিন্ন প্রকৃতির কিন্তু অজাইব। এই হিস্টোগ্রাম, আয়ত লেখো সব একই রকম, অনেকটা একই রকম। এগুলো এরকম হিস্টোগ্রাম ঠিক এরকমের প্রকৃতির হয়ে থাকে, এরকম একটা রেখা থাকে, এরকম রেখাটা উপরের দিকে ঢুকে যায়, এটাকে বলা হচ্ছে অজাইব এরকম। তাহলে 18 দাগের রাইট অ্যান্সার হবে অপশন সি।
তারপর এসিকিউ কিছু কোশ্চেন আছে, দেখো রাশিবিজ্ঞান কাকে বলে, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স কাকে বলে। উত্তর হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স হলো এমন এক গণিত ভিত্তিক বিজ্ঞান যার সাহায্যে তথ্য সংগ্রহ করা হয়, সারণীপত্র তৈরি করা যায়, সেগুলিকে সুবিন্যস্ত করা যায় এবং তাৎপর্য নির্ণয় করা যায়। এবং অর্থাৎ রাশিবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যে সমস্ত তথ্যগুলিকে সংগ্রহ করা যায় এবং সেগুলিকে কি সংখ্যার দ্বারা পরিমাণের ভিত্তিতে আর কি, পরিমাণের ভিত্তিতে আমরা যখন উপস্থাপন করি সেগুলোকে সারণীপত্র তৈরি করি, ঠিক আছে, সেগুলোকে ছক করতে পারি, সুবিন্যস্ত করতে পারি, মানে ভালোভাবে সাজাতে পারি, তাকে বলা হচ্ছে রাশিবিজ্ঞান। চলক বলতে কি বোঝে, যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চল বলে। দুটি চলের মধ্যে যখন আমরা সম্পর্ক ব্যাখ্যা করতে চাই তখন একটিকে বলা হয় চল এবং অপরটিকে বলা হয় চলক। বয়স বাড়ার সাথে বুদ্ধি বাড়লে বয়স হলো চলক এবং বুদ্ধি হলো চল। পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কি, যে কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করাকেই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলে। যেমন এই যে দেখো, এই যে স্কোরটা রয়েছে 4 5 5 8 4 3 4, এখানে কটা, এখানে দেখো 4 আছে, 5 আছে, 8 আছে, 3 আছে। এইবারে এই স্কোরে 3 কবার আছে, 3 একবার আছে, দেখো তাহলে 3-এর পরিসংখ্যা কত হবে 1। 4 কবার আছে, 4 রয়েছে 3 বার, তাহলে 4-এর পরিসংখ্যা কত হবে 3। 5 দেখো কবার আছে, 5 কিন্তু দুবার আছে, তাহলে 5-এর পরিসংখ্যা কত হবে 2। 8 কবার আছে, দেখো 8 কিন্তু একবারই আছে, তাহলে 8-এর পরিসংখ্যা 1 হবে। বুঝতে পেরেছো? মানে কোনো রাশিগুচ্ছতে মানে অনেকগুলো সংখ্যা রয়েছে, সেই সংখ্যার ভিতরে কোনো একটি সংখ্যা ঠিক কতবার রয়েছে সেটাই তার হচ্ছে পরিসংখ্যা। 4 নম্বর দাগের প্রশ্নটা দেখো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতার অর্থ হলো কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক, অর্থাৎ একে সমস্ত স্কোরের প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। একগুচ্ছ পৃথক স্কোর তাদের ভরকেন্দ্রে যাওয়ার যে প্রবণতা, এটাই হলো কেন্দ্রীয় প্রবণতা। উদাহরণ হিসেবে যদি বলা যায়, মনে করো তোমরা এডুকেশনে তোমাদের ক্লাসরুমে মোট 40 জন ছাত্রছাত্রী রয়েছে। এদের মধ্যে কেউ 40 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 60 পেয়েছে, কেউ 70 পেয়েছে, কেউ 80 পেয়েছে। কিন্তু এই 40 জন ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের নম্বরটা রয়েছে 50 থেকে 55 নম্বরের ভিতরে। তাহলে ওই স্কোরটাকেই বলা হবে কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রীদের নম্বরটা ওই কেন্দ্রের ভিতরে রয়েছে এবং ওই নম্বরটা কিন্তু সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ যে সংখ্যাটা সবচেয়ে বেশি রিপিট বা পুনরাবৃত্তি হয় সেই সংখ্যাটাকে কিন্তু আবার সংখ্যাগুরু বলা হয়, ওটাকে আবার কেন্দ্রীয় প্রবণতাও বলা হয়। বলছে বিচ্ছিন্ন চল বলতে কি বোঝো, যে ধরনের স্কেলে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন চল বলে। উদাহরণ শ্রেণীর ছাত্র সংখ্যা, লোক সংখ্যা ইত্যাদি। ছাত্র সংখ্যা 30 জন এমনটা বলা যায়, কিন্তু ছাত্র সংখ্যা 30.5 বা 32.5 এরকম কিন্তু বলা যায় না, তাই না? আমাদের পূর্ণ সংখ্যা বলতে হয়, এটাকে ভেঙে ভেঙে আমরা বলতে পারি না। চল বলতে কি বোঝো, যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে না, যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তাকে অবিচ্ছিন্ন চল বলা হয়। যেমন কারো বয়স, উচ্চতা, আমরা বয়স কিভাবে লিখতে পারি, 18 বছর, 9 মাস, 1 সপ্তাহ, 4 দিন, 2 ঘন্টা, 5 মিনিট, 6 সেকেন্ড, মিলি সেকেন্ড ইত্যাদি অনেকভাবে ভাঙতে পারি। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, মিলিমিটার, এইভাবে আমরা ভেঙে যেতে পারি। এগুলোকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চল, মানে যে স্কোরগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করতে পারি তাদেরকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চল। বিস্তৃতি বা প্রসার কি, 7 থেকে প্রশ্নের উত্তর দেখো, সংগৃহীত তথ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের যে পার্থক্য তাকে বিস্তৃতি বলা হয়। মনে করো তোমাদের ক্লাসে 40 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের
রাষ্ট্রবিজ্ঞানে প্রাপ্ত নম্বরগুলো সংগ্রহ করা হয়েছে। কেউ পেয়েছে 90, কেউ 80, কেউ 25, কেউ 30। এই যে সর্বোচ্চ হায়েস্ট কে পেয়েছে, ধরে নাও কেউ 85 পেয়েছে আর সবচেয়ে লোয়েস্ট পেয়েছে 25। তাহলে এই হায়েস্ট এবং নম্বর এবং লোয়েস্ট নম্বরের মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় বিস্তৃতি বা প্রসার বলা হয়। এই উদাহরণে দেখো এখানে 85, 45, 46, 32, 80, 28, 24, 70 এই স্কোরগুলির বিস্তৃতি কত? তাহলে হায়েস্ট স্কোর 85, লোয়েস্ট স্কোর এখানে কত? 24, হায়েস্ট স্কোর 85। এই যে তাহলে এদের বিস্তৃতি কত হবে? 61। গড় বা মিন কি? 8 নম্বর প্রশ্নের উত্তর, সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গড় বা মিন বলা হয়। সমজাতীয় মনে করো যে কোনো রাশি রয়েছে 7, 8, 9, ঠিক আছে? মনে করো এই যে রাশি রয়েছে এই রাশিগুলোকে যোগ করতে হবে, যোগ করে রাশিগুলোকে যোগ করে, ঠিক আছে, মোট সংখ্যা দ্বারা, মোট সংখ্যা এখানে কত আছে? 1, 2, 3, এই 3 দিয়ে যে ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে কিন্তু কি বলা হবে? তাকেই কিন্তু গড় বলা হবে। তোমরা পরের প্রশ্নে বুঝতে পারবে গড় কিভাবে নির্ণয় করতে হয়। 9 থেকে দেখো গড়ের দুটি ধর্ম। 1 নম্বর হচ্ছে একটি স্কোর পরিবর্তন হলে গড়ের মান পরিবর্তিত হয়। হচ্ছে স্কোরের মানগুলি থেকে তাদের গড়ের পার্থক্যের বীজগণিতিক সংশ্লেষণ হয়। গড় নির্ণয়ের সাধারণ সূত্রকে দেখো, গড় নির্ণয়ের সাধারণ সূত্রকে, গড়কে ইংরেজিতে মিন বলা হয়, তাই এম দিয়ে শুরু করে এম ইজিক্যাল টু সামিশন এক্স বাই এন। এক্স হচ্ছে স্কোর, এন মানে হচ্ছে নম্বর সংখ্যা, টোটাল যে রাশি সংখ্যা। এখানে এম সমান সমান গাণিতিক গড়, সামিশন এক্স রাশিগুলির যোগফল, এন মানে রাশিমালার রাশির সংখ্যা। তারপরে দেখো 11 নম্বর প্রশ্নতে দেখো 3, 4, 5, 6, 7, 5, 7, 4, 5 স্কোরগুলি গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয়ের সূত্র কি? সামিশন এক্স বাই এন। 3, 4, 5, 6, 7, 4, 5 যে স্কোরগুলো আছে তাদের যোগফল হচ্ছে 34। আর তাহলে টোটাল সংখ্যা কটা? টোটাল সংখ্যা মানে এন, সামিশন এক্স মানে স্কোরগুলির যোগফল, সামিশন এক্স মানে এই 3 উপরে যে স্কোরগুলো রয়েছে এই 3, 4, 5, 6, 7, 4, 5 এইদের যোগফল কত হয়েছে? 34। এদের যোগফল 34। এবার টোটাল কটার সংখ্যা এখানে রয়েছে দেখো, একটা, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 34কে 7 দিয়ে ভাগ করলে 4.86 আসছে। তারপরে দেখো ভারত থেকে আরও একটা গড় নির্ণয়ের অঙ্ক দেখো, 9, 8, 9, 10, 3, 9 স্কোরগুলির গড় কত হবে? এই যে স্কোরগুলিকে যোগ করলে আমরা পাচ্ছি কত? এই যে যোগ করেছি, যোগ করে পাচ্ছি 48। 6টা কোথা থেকে পেলাম? কটার সংখ্যায় আছে এখানে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে যোগ করে আমরা 48 পেলাম। আর যেহেতু এন মানে কিন্তু এন মানে কিন্তু এই যে নম্বর সংখ্যা, টোটাল কটা নম্বর আছে, ঠিক আছে? আর এক্স মানে সামিশন এক্স মানে এই চিহ্নটা দেখতে পাচ্ছ, একে বলা হচ্ছে সামিশন। এই সামিশন এক্স মানে এই স্কোরগুলোর যোগফল কত পেয়েছি? 48। আর এন এর মান কত পেয়েছি? মানে নম্বর সংখ্যা 6 পেয়েছি। তাহলে 6কে 48 ভাগ করে আমাদের গড় কত? 8। পরের প্রশ্ন দেখো 13 নম্বর দেখে, মধ্যমান বা মিডিয়ান বলতে কি বোঝো? যখন রাশিগুলির পরিমাণ অনুযায়ী বিন্যস্ত থাকে তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমান হলো এমন একটি বিন্দু যার উপরে নিচে শতকরা 50 ভাগ করে রাশি থাকে। অর্থাৎ যদি এরকম অনেকগুলো রাশি থাকে, এই যে অনেকগুলো রাশি থাকে, ঠিক তার মাঝখানের যে বিন্দুটা থাকবে সেটাকে মধ্যমান ধরা হবে, এবং সেই মধ্যমান ওই বিন্দুটার উপরে এবং নিচে, অর্থাৎ নিচের যে স্কোরগুলো আছে তারাও থাকবে 50%, এবং উপরে যারা রয়েছে তারা থাকবে 50%। মনে করো তোমাদের ক্লাসে 100 জন ছাত্রছাত্রী, 100 জন না 40 জন ছাত্রছাত্রী বিভিন্ন রকম নম্বর পেয়েছে। কেউ
একটা কোনো একটা সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞানে কেউ 30, 40, 50, 60, 70, 80, 90, 95 ইত্যাদি ইত্যাদি, অনেকে 40 জন, মানে সবাই এক এক রকম নম্বর পেয়েছে। ঠিক এদের মাঝখানের যে মানে যে নম্বরটা, যে স্কোরটা রয়েছে, সেই স্কোরটা হচ্ছে মধ্যমান। এর উপরে এবং নিচে, মানে এদের নিচে যে স্কোর, যে অল স্কোর রয়েছে সেগুলো থাকবে 50%, উপরে যেগুলো থাকবে সেটাও 50%। তারপরে দেখো মিডিয়ান নির্ণয় সূত্র। যদি রাশিগুলির সংখ্যা বিজোড় হয়, বিজোড় সংখ্যা হলে তার সূত্রকে কি, n+1/2 তম পদ। যেমন দেখো 1, 1, 5, 7, 3, 4 এই রাশিটা কি বিজোড়। দেখো 1, 2, 3, 4, 5 পাঁচটা সংখ্যা রয়েছে। দেখো এই যে 1 একটা, 5 একটা, 7 আর 4 এই 3, এটা এটা হচ্ছে টোটাল 5টা সংখ্যা রয়েছে। তাই এটা বিজোড়। বিজোড়ের ক্ষেত্রে সূত্রকে কি, n+1/2। এবার এন মানে কি, টোটাল নাম্বার সংখ্যা। এন মানে হচ্ছে টোটাল নাম্বার সংখ্যা, মানে কটার সংখ্যা রয়েছে এখানে। দেখো একটা রয়েছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে আমরা এখানে এনের জায়গায় 5 বসালাম, প্লাস 1, 1-এর জায়গায় 1 আছে, বাই 2। তাহলে 5 যোগ 1 সমান সমান কত, 6, আর নিচে 2 রয়েছে, ভাগ করলে কত, 3 হয়। তৃতীয়তম পদ। তৃতীয়তম পদ দেখো কোনটা, তৃতীয়তম পদ এখানে কিন্তু এই 7। 7 হচ্ছে 3 নম্বর পদ। তাহলে 1, 2, 3, 7 হচ্ছে 3 নম্বর পদের জায়গা রয়েছে। তাহলে নির্ণেয় মধ্যমান কত হবে, নির্ণেয় মধ্যমান, নির্ণেয় মধ্যমান হচ্ছে 7। এবার যদি রাশিগুলির সংখ্যা জোড় হয়, তো বিজোড় গেল তো বিজোড় সংখ্যার মধ্যমান। এবার রাশিগুলির সংখ্যা যদি জোড় হয়, তাহলে দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে n/2, আর একটা হচ্ছে n/2 + 1, n/2 + 1 তম পদ। একটা হচ্ছে n/2 পদ, আর একটা হচ্ছে n/2 + 1 পদ। যেমন দেখো এই যে জোড় সংখ্যা 4, 5, 6, 7, এটা একটা হচ্ছে জোড় সংখ্যা, তাই তো, চারটে সংখ্যা আছে মানে জোড় সংখ্যা, এর মধ্যমান। আগে n/2 বের করতে হবে তম পদ, এবং তারপরে n/2 + 1 তম পদ বার করতে হবে। n মানে হচ্ছে টোটাল রাশি সংখ্যা। এখানে কটা রাশি আছে, দেখো 4টে রাশি আছে। তাহলে 4/2, তাহলে 4/2 করলে তাহলে কত হবে, দ্বিতীয় পদ। আর এদিকে আসলে তোমার n/2 আগে, মানে n মানে এই যে 4টে সংখ্যা রয়েছে, তাহলে এই 4কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। আর এইদিকে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত, তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ, দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ বাই 2, দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ বাই 2, এইটা করলে আমাদের মধ্যমান বেরিয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদ এখানে কোনটা, 5, আর তৃতীয় পদ কত, 6। তাহলে 5 আর 6 যোগ করলে 11, আর 2 দিয়ে ভাগ করলে 5.5, এটাই হচ্ছে মধ্যমান। তারপর দেখো ভূশিষ্টক বা মোট বলতে কি বোঝো। কোনো স্কোর গুচ্ছে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হবে, সেই সংখ্যাটি ওই রাশির ভূশিষ্টক বা মোট বলা হবে। যেমন দেখো 9, 8, 9, 10, 3, 9 এই রাশিগুলির ভূশিষ্টক তাহলে কত, 9। 9 দেখো সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হয়েছে। 16 দাগে দেখো একই রকমভাবে নিচের সারিকে ভূশিষ্টক নির্ণয় করো। তাহলে এখানে দেখো এই রাশির এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে কোন সংখ্যাটা, সবচেয়ে বেশিবার হয়েছে 4। তাহলে এটা হচ্ছে ভূশিষ্টক। তারপর দেখো 17 দাগে কোশ্চেন, 80 থেকে 89 এর শ্রেণী সীমানা, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, শ্রেণী সীমানা, ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমা এবং শ্রেণী ব্যবধান নির্ণয় করো। শ্রেণী সীমানা বার করতে গেলে কি করতে হয়, এই যে স্কোরটা রয়েছে, এই যে 80 থেকে 0.5 মাইনাস করে এই 89-এর সাথে যুক্ত করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে 80 থেকে মনে করো 1-এর অর্ধেক কত, 0.5, ঠিক আছে। 80 থেকে যখন আমি 1 মাইনাস, মনে করো একটাকে বের করে নিয়ে এসো, 1 থেকে 0.5 যদি মাইনাস করি তাহলে 0.5 থাকবে। তাহলে আর সেখানে 80 থাকবে না, সেখানে 79.5 হবে।
থেকে এবার 8 পয়েন্ট, যেখানে 8.89 রয়েছে, মনে করো 89 রয়েছে, সেখানে আমরা 0.5 যোগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে শ্রেণীর সীমানা। এর ঊর্ধ্বসীমা কোনটা হবে? যেটা সবচেয়ে বড় সেটা হবে ঊর্ধ্বসীমা, যেটা ছোট হবে সেটা নিম্নসীমা। শ্রেণী ব্যবধানটা কী হবে? এই যে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের শ্রেণী ব্যবধান বেরিয়ে যাবে। শ্রেণী ব্যবধান ইংরেজিতে বলা হয় ইন্টারভ্যাল, যাকে ছোট হাতের আই দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এখানে ইন্টারভ্যাল কত? 10। এখানে ইন্টারভ্যাল হচ্ছে 10। 18 নম্বরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত শ্রেণী ব্যবধান দুটির মধ্যমান নির্ণয় করো। মানে মাঝখানের যে মানটা রয়েছে তাকে সেই মধ্যমান নির্ণয় করতে বলছে। তাহলে 40 থেকে 44 এর মধ্যবিন্দু বা মধ্যমান হলো এই 40 আর 44 প্রথমে যোগ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 40 আর 44 যোগ করলে হয় 84, 2 দিয়ে ভাগ করলে হয় 42। তারপর দেখে 110, 119 এর মধ্যমানটা কি? এই যে 110 আর 119 যোগ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 110 আর 119 যোগ করলে 229, আর 2 দিয়ে ভাগ করলে 114.5। এই ছিল লাস্ট কোশ্চেন। এবং এইগুলো যদি তোমরা দেখে যাও তাহলে আশা করি তোমরা পরীক্ষায় অনেকগুলো এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।